স্বপ্নের দেশ ইটালি। লোকমুখে কথিত আছে এদেশে গেলেই নাকি সে হয় কোটিপতি। যে কারণে তো অবৈধ পথে হলেও ইউরোপ যেতে হুমড়ি খেয়ে পড়ে বিশেষ করে বাংলাদেশি যুবকেরা। এদেশের অনেক মানুষ ঋণ করে সকল গচ্ছিত অর্থ খরচ করে ভিটে বাড়ি বিক্রি করে নিজের জীবনের রিস্ক নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে চায় ইউরোপে। তবে সবাই কি ইউরোপে পৌঁছাতে পারে? কামতে কামতে চোখে দেয় না তো আমার এই একটা বলা এত কষ্ট করে পারলাম। আজ দে একটা বছর ধরে আমি বলার লাগে একটু কথা কইতে পারলাম। আমার নাতিনে কই আছে বাবা, নাতি লেগে কাঁদতে কাঁদতে আমার চোখে বেঁচে গে বাবা। আমার একটা নাতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে গত এক দশকে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে প্রায় ৩৯,০০০-এরও বেশি মানুষ। তবে এরা প্রত্যেকেই এসেছিল একটি সুন্দর এবং লাক্সারিয়াস জীবনের আশায়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্স এর সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশ রয়েছে সবার শীর্ষে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া কতটা নিরাপদ? এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? ইটালি তথা ইউরোপ যাওয়ার পথে গেম ঘরে কি কি করা হয় দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন গেম ঘরে আছি। ভূমধ্যসাগরের একদিকে রয়েছে আফ্রিকা মহাদেশ এবং অপরদিকে রয়েছে ইউরোপ। আফ্রিকা দেশ মরক্কো, তিউনেশিয়া এবং লিবিয়া ইউরোপের ঠিক দক্ষিণ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ভূমধ্যসাগরের এসব তীরবর্তী দেশ থেকে ইউরোপের দূরত্ব খুব একটা বেশি নয়। লিবিয়া থেকে ইটালির ল্যাম্পেডুসা দ্বীপের দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবাই পৌঁছাতে চাই স্বপ্নের দেশ ইটালিতে। তবে শুনতে যতটা সহজ মনে হলেও বাস্তবতা ঠিক ততটাই কঠিন। মানুষ মনে করে থাকে বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে প্রথমে লিবিয়ায় যাব, তারপর বড় বোট কিংবা লঞ্চে করে ইটালি চলে যাব। আসলে মানুষের এই ধারণা একেবারেই ভুল। ইটালি যেতে হলে প্রথমে দালালের সাথে চুক্তি করতে হয়, তারপর দালাল সবাইকে লিবিয়ায় নিয়ে আসে বা আসতে বলে। এরপর লিবিয়ায় আসার পর লিবিয়ায় যেখানে সবাইকে রাখা হয় সেটিকেই বলা হয় মূলত গেম ঘর। আমরা এখন গেম ঘরে আছি। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এরকম ছোট্ট একটি ঘরের ভিতরে কয়েকশো লোক গাদাগাদি করে থাকতে দেওয়া হয়। এখানে যার খাবার সে নিজেই ব্যবস্থা করে থাকেন। এখানে খাবারের ভালো কোনো ব্যবস্থা থাকে না। গেম ঘরের ভিতরে মূলত যতজন লোক থাকেন তার উপর ভিত্তি করেই নৌকা বা বোটের ব্যবস্থা করা হয়। যতদিন যাবৎ গ্রিন সিগন্যাল বা আবহাওয়া ঠিক না হয় ততদিন যাবৎ সবাইকে এই গেম ঘরের ভিতরেই থাকতে হয়। এই গেম ঘরগুলো মূলত যারা পরিচালিত করে থাকেন তারা সবাই মাফিয়া দলের সদস্য বা নিজেরাই বড় বড় মাফিয়া। যাদের কাছে টাকা কম থাকে বা টাকা নিয়ে কোনো ঝামেলা হয় তাদের এই গেম ঘরের ভিতরে আটকে রেখে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও তার ফ্যামিলিকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এই গেম ঘরের ভিতরে অনেক মানুষকে গুমও করে ফেলা হয়। আর এখানে কারোর কোনো হাত থাকে না, কারণ এই গেম ঘরগুলো যারা পরিচালিত করে থাকেন তারা সবাই বড় বড় মাফিয়া হয়ে থাকেন। এরপর সুযোগ সুবিধা বুঝে সবাইকে বোটে বা নৌকায় তুলে দেওয়া হয়। আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই বোটগুলো কত ছোট এবং কেমন হয়ে থাকে। এই বোটের ভিতরে কোনো সেফটি থাকে না। আবার অনেক সময় দালালেরা টাকা বাঁচানোর জন্য এরকম বেলুনের বোটেরও ব্যবস্থা করে থাকেন। আর এই সমস্ত বোটে 50 থেকে 100 জনকে তুলে দেওয়া হয়। আর বাধ্য হয়ে সবাইকে এই বোটে যেতে হয়। আপনারা জেনে অবাক হবেন এই বোট যারা চালায় তারা বলো কোনো দক্ষ বোট চালক না। যারা ইটালি যাবে তাদের মধ্যে থেকেই কয়েকজনকে জাস্ট কয়েকদিন ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে বোট চালাতে হয়। তাহলে একবার ভেবে দেখুন, যার আগে পিছনে বোট চালানোর কোনো অভিজ্ঞতা নেই, এরকম ছোটোখাটো একটি বোট কিংবা এরকম বেলুনের একটি বোটে 50 থেকে 100 জন মানুষ যাদের নিজস্ব কোনো সেফটি নেই। সেফটি থাকার মধ্যে যদি কারোর ভাগ্য ভালো থাকে তাহলে সে একটি লাইফ জ্যাকেট পেতে পারেন, তবে ভাগ্য কয়জনেরই বা ভালো থাকেন। এরকম ছোট্টখাটো একটি বোট কিংবা সামান্য একটি লাইফ জ্যাকেট এবং খাবারের কোনো ব্যবস্থা নেই। ভেসে থাকতে হবে 4 থেকে 5 দিনেরও বেশি সময় ধরে, তাও আবার ছোটোখাটো কোনো পুকুর কিংবা নদীতে নয়, ডাইরেক্ট সাগরে। আর এরকম ছোটোখাটো একটি বেলুনের বোট কিংবা এরকম ছোটোখাটো একটি বোটে সাগরের ওই বড় বড় ঢেউ রোকা কি আদৌ সম্ভব? এরকম ছোটোখাটো বোট কিংবা এরকম বেলুনের বোটে অদক্ষ একজন চালকের সাথে সমুদ্রের লাভা মানে নিজের জীবনকে নিজেই উৎসর্গ করে দেওয়া।
যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো ভেসে ভেসে ওই পারে সে যেতে পারবে। তবে ভাগ্য কতজনেরই বা ভালো থাকে? ম্যাক্সিমাম মানুষেরই শরীর সমাধি হয় সাগরে। ভিডিওতে আপনারা দেখতে পারছেন এরকম বহু অসংখ্য মানুষ ইটালি যাওয়ার পথে সাগরের গহীনেই হারিয়ে গিয়েছে, যার সঠিক সংখ্যা বলা অসম্ভব।